ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো, খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আমাদের আগামীতে যে এক্সাম গুলো আছে তার জন্য কিন্তু আমরা একটা ধামাকা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে নাম্বার সিস্টেমের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাস বা বলতে পারি যে নাম্বার সিস্টেমের যে ক্লাস, তোমরা অনেক জায়গায় অনেক রকম ভাবে ক্লাস দেখেছো, বাট আজকের যে ক্লাসটা অবশ্যই নতুন কিছু শিখবে। আমি বলে দিচ্ছি, তুমি শেষ পর্যন্ত দেখবে কিরণ স্যার সত্যি বলেছিল না মিথ্যে বলেছিল, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো আজকের যে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। নাম্বার সিস্টেমের এমন এমন কিছু আছে যেগুলো কিন্তু অন্যান্য জায়গায় পড়ানোই হয় না ঠিকভাবে। তো সেইগুলোকে আমি আজকে ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরবো। কোনো প্রশ্ন তোমাদের মনে থাকবে না, এমন ভাবে পড়ানোর আমি একদম পরিকল্পনা নিয়েছি, শুধু দেখে যাও। বুঝে গেছে? তো যারা এসএসসি ডাব্লিউপি কেপি আমাদের রেল এবং আমাদের এসএসসি এমটিএস সিএইচএসএল এই ধরনের এক্সাম গুলো দিচ্ছ, তাদের জন্য কিন্তু এই যে আমি যে ক্লাসগুলো এখন নিয়ে আসবো বা নিয়ে আসতে চলেছি সপ্তাহে 6 দিন, গতকাল আমি ভিডিও করে দিয়েছিলাম। তো এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট করেছো যে স্যার আমরা আর্মির ক্লাস পাবো না, আর্মি অগ্নিবীরের। আমাদের এই যে ভিডিওগুলো যেগুলো দিচ্ছি তোমাদেরকে আর্মি অগ্নিবীরের জন্য যে বেসিক ক্লাসগুলো দিচ্ছি, সেগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিবে। এবং তোমাদের জন্য সপ্তাহে 2টো হোক 3টে হোক, আমি রাত 8:30টার সময় তোমাদের কিন্তু বাছাই করা কোশ্চেনের আমি ক্লাস নিয়ে আসবো। তবে হ্যাঁ, এখান থেকে তোমরা কোশ্চেন গুলো করা দরকার নেই, তোমরা কি করবে এখান থেকে শুধু যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু অবশ্যই দেখে নিবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকে আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি শুরু করতে চলেছি। মনোযোগ সহকারে ভালোভাবে একদম দেখতে থাকো। দেখো নাম্বার সিস্টেম, দেখো নাম্বার বা সংখ্যা পদ্ধতি, এই যে নাম্বার এই যে সংখ্যা, এটার মধ্যে বোঝা যাচ্ছে যে এই চ্যাপ্টার আর কিছু নয়, এখানে সংখ্যা নিয়ে খেলা। স্যার আমরা তো সংখ্যা জানি, কিন্তু তুমি অনেক কিছু জানো না। আজকে বুঝতে পারবে যে কত কিছু জানো না তুমি। ঠিক আছে? তো এইখানে যে সংখ্যাগুলো আছে, যেরকমটা ধরো আমরা তো মানুষ, কিন্তু মানুষের প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা আলাদা জায়গাতে বাস করে। কেন করা হয়েছে? কারণ আমাদের এই যে ধরো আমরা ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে, তারপর হচ্ছে মুর্শিদাবাদ। তো এই যে ব্যাপারগুলো যেগুলো আছে, আমি আমাকে পরিচয়, আমার যে পরিচয়টা, আমি তো বলি আমি কোথাও গিয়ে বলি আমার ভারতবর্ষে বাড়ি, ধরো আমি গেলাম দিয়ে ধরো গুজরাটে বললাম যে আমি আমার ভারতবর্ষে বাড়ি, ও চিনতে পারবে না। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে আমাকে বলতে হবে যে পশ্চিমবঙ্গের এই জায়গায় আমার বাড়ি, তাহলে ওর কিন্তু একটা আইডিয়া আসবে। সেরকমই নাম্বার সিস্টেম তো প্রচুর সংখ্যা, কিন্তু সংখ্যাগুলোকে আমরা বিভিন্ন ফ্যামিলিতে বলো বিভিন্ন পার্টে পার্টে ভেঙে দেবো যাতে ওদেরকে চিনতে পারা যায়। বাস, আর কিছুই না, ওটাকে সঠিকভাবে চেনা যায়। তুমি আমাকে বললে যে তোমার বাড়ি বাঁকুড়া, এবার তুমি বাঁকুড়া বাঁকুড়া এত বড় একটা জায়গা, আমি তোমাকে কিভাবে বুঝবো? তো তোমাকে এক্সাক্ট লোকেশনটা বলতে হবে, ঠিক এক্স্যাক্টলি। আমাদের সবই তো নাম্বার, আমরা তো পৃথিবীর সবাই মানুষ, কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, আলাদা আলাদা পরিচয় দেওয়া হয়েছে। ঠিক এক্স্যাক্টলি আমাদের যে সংখ্যাগুলো আছে সবই তো সংখ্যা, সবই তো সংখ্যা, কিন্তু ওদের আলাদা আলাদা বলতে পারি যে পার্ট, আলাদা আলাদা ফ্যামিলিতে ওদেরকে ভাগ করে দেবো যাতে ওদেরকে সঠিকভাবে চেনা যায়। ক্লিয়ার? তাহলে দেখো এই যে সংখ্যাগুলো, এই যে সংখ্যা, সংখ্যা কিন্তু আমাদের মূলত 2 প্রকার। কত প্রকার? সংখ্যা মূলত আমাদের 2 প্রকার। এটা কি জানতে তোমরা? এরকম করে কি জানো সংখ্যা 2 প্রকার? কমেন্ট করো সংখ্যা 2 প্রকার তুমি জানতে কিনা। সংখ্যা মূলত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে যে কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। আর একটা হচ্ছে যে কি আমাদের কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। বুঝতে পেরেছো তো? কাল্পনিক সংখ্যা। তাহলে এই যে কাল্পনিক সংখ্যা তুমি কি আগে পড়েছো? বাস্তব সংখ্যা তো অনেক পড়েছো, কিন্তু কাল্পনিক সংখ্যা কি তুমি জানো যে কাল্পনিক সংখ্যা কোনগুলো? আজকে তোমরা জানতে পারবে যে কি কাল্পনিক সংখ্যাও বলে কোনো কিছু আছে, এবং কাল্পনিক সংখ্যাগুলো কি সেটাও কিন্তু আজকে তোমরা জানতে পারবে যে কাল্পনিক সংখ্যাগুলো কি। তো দেখো এই যে বাস্তব সংখ্যা, আমাদের যে কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেন গুলো আসে সমস্ত বাস্তব সংখ্যার উপরেই আসে, কাল্পনিক সংখ্যার উপরে আসে না। কিন্তু তবু আমি শেখাবো, তবু আমি তোমাদেরকে শেখাবো। চলো তোমাদের একটু শেখাই। আচ্ছা আমাকে একটুখানি তোমরা বলো তো, এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান কত? 0। এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 4, তাহলে এক্স সমান সমান কত? প্লাস মাইনাস হচ্ছে 2, তাই তো? এটা আমরা জানি, এখান থেকে আমরা এগুলো পাই। এইবার ধরো আমি তোমাকে বলে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 4 সমান সমান 0, তাহলে আমাকে বলো যে এক্স এর ভ্যালু কত? মাথাতে কখনো এসেছে? মাথা থেকে কখনো এসেছে? এইবার আসবে, এইবার তোমাদের আসল খেলা শুরু হবে। দেখো এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস 4 সমান 0, এক্স এর ভ্যালু কি তুমি বের করতে পারবে? দেখো এখানে চলে এলো আমাদের -4, ঠিক তো? আর এখানে চলে এলো যে কি এক্স সমান সমান প্লাস মাইনাস রুট ওভার -4।
এটাই তো। তো রুটের ভিতরে -4 বা রুটের ভিতরে মাইনাস কি কখনো তুমি দেখেছো? দেখোনি। যখনই রুটের ভিতরে কোনো কিছু সংখ্যার মাইনাস চলে আসবে, রুটের ভিতরে দেখো -4 এসেছে তো, এসেছে তো। আগে কাল্পনিকটা শিখে দিই, তারপর আমরা বাস্তবে যাচ্ছি যে তোমরা কত কিছু জানো না, এটা তোমাদেরকে শেখাই আগে। দেখো এটা তো আমরা জানতাম যে +-2, কিন্তু এটা কিভাবে করব? এই কারণে আসছে আমাদের কি, এইখানে আসছে আমাদের কাল্পনিক সংখ্যা। এই যে রুটের ভিতরে মাইনাস আমরা জীবনে, আর আমাদের পরীক্ষা তো আসবে না, চাপ নিও না। আমাদের বড় বড় অন্যান্য এক্সাম সেগুলোতে আসে, সেখানে আমার জটিল সংখ্যা আলাদা, এগুলো আমাদের দরকারই নেই। কিন্তু আমি জাস্ট একটা ধারণা দিতে চাইছি। তোমাদের প্রশ্ন আসা দরকার ছিল এতদিনে যে x² -4 দিয়ে আমি +-2 পেলাম, কিন্তু x² +4 = 0। এটা কি হতে পারে না? এটা কি এরকমটা কিভাবে হবে? এখানে আসে কাল্পনিক সংখ্যা। যখনই আমাদের রুটের ভিতরে মাইনাস, আমি আর বেশি বোঝাবো না এখানে, আমাদের পরীক্ষাতে এসব আসে না। যখনই রুটের ভিতরে এটার মান হবে +-2i, ঠিক আছে? i মানে হচ্ছে আয়োটা, আর আয়োটা i সমানই হচ্ছে -1/(-1). তো এগুলো তোমাদের জানার কোনো প্রয়োজন নেই, জাস্ট জেনে রাখো যে আয়োটা বলা হয় এটাকে √(-1) থেকে আয়োটা বলা হয়, না জানলেও কোনো ক্ষতি নেই। কিন্তু এটা মাথায় রেখো যে এই যে আমাদের রুটের ভিতরে যদি মাইনাস চলে আসে, আর কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা যদি চলে আসে, তাহলে এটাকে বলছি যে কাল্পনিক সংখ্যা, এটাকে বলছে কাল্পনিক সংখ্যা, বা এটাকে বলছে ইমাজিনারি নাম্বার। বোঝা গেছে? তো কাল্পনিক সংখ্যা কি জিনিস নতুন, আজকে জানতে না, আজকে জানলে। বোঝা গেছে তো? তো চলো এইবার দেখো, এইবার আসছে আমাদের কাল্পনিক সংখ্যা বুঝে গেছি, এবার আসছে বাস্তব সংখ্যা। দেখো বাস্তব সংখ্যা নিয়ে কিন্তু আমাদের কাজ, বা বাস্তব সংখ্যায় কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। তো এই বাস্তব সংখ্যার মধ্যে কি কি আছে? দেখো প্রথমেই যেটা আমরা পড়বো সেটা পড়বো স্বাভাবিক সংখ্যা। এটাকে আলাদাভাবে ভাঙা যায়, কিন্তু আমরা ওইভাবে ভাঙবো না, ঠিক আছে? আমরা যেভাবে পড়বো বা যেভাবে তোমরা সহজ লাগবে, আমি সেইভাবে তোমাদেরকে করাবো। এরপরে কি আছে? দ্বিতীয় নম্বর আমরা বলতে পারি যে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। তারপর আমরা তৃতীয় নম্বর বলতে পারি যে আমাদের পূর্ণ সংখ্যা। তারপর আমরা বলতে পারি যে কি 4 নম্বর হচ্ছে মূলদ সংখ্যা। 4 নম্বর আমরা কি বলতে পারি? যে মূলদ সংখ্যা। 5 নম্বর আমরা কি বলতে পারি? 5 নম্বর বলতে পারি যে কি আমরা অমূলদ সংখ্যা। কি বলতে পারি? অমূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম যে দেখো এই যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এই বাস্তব সংখ্যা এবং রিয়েল নাম্বারের মধ্যেই পড়ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, আমাদের অখণ্ড সংখ্যা, আমাদের পূর্ণ সংখ্যা, আমাদের মূলদ সংখ্যা, আমাদের অমূলদ সংখ্যা। এবং এই কটা দিয়েই কিন্তু তোমাদের সংখ্যাতে প্রশ্ন আসে, এটা দিয়ে প্রশ্ন আসে না। কিন্তু জানালাম, কারণ যখন এটার সঙ্গে আমি যখন এটা পড়ালাম, এটা রিলেট করে যখন এটা পড়বে না, তখন মাথায় গেঁথে যাবে। দেখো এই প্রশ্নটা আমাদের এতদিন দেখেছি, কিন্তু এই প্রশ্নটা আমাদের মাথাতেই আসেনি। আজকের পর তোমাদের মাথাতে আসবে। শুধু এরকমই না, যদি এরকমটা হতো যে x² + 9 কত হবে, বা x² ধরে নাও যে কি +10 সমান কত হবে, তখন আমরা কিভাবে করতে পারি? তো এই যে একটা চিন্তা ভাবনা, এই যে একটা মাথায় কনসেপ্ট, বা এই যে একটা আমাদের এতদিন ধরে আমি ভাবিনি, কিরণ স্যার আমাদেরকে ভাবালো, জাস্ট আমার এটাই দায়িত্ব ছিল যে তোমাদের একটু ভাবাই। যখনই তুমি এটা রিলেট করে যখন এটা পড়বে না, তখন দেখবে যে মাথায় সমস্ত কিছু কিন্তু একদম ঢুকে গেছে। বুঝে গেছে তো? এইবার আমরা কি করব? এইবার এই যে বাস্তব সংখ্যার মধ্যে যেগুলো আমাদের বলতে পারে যে ফ্যামিলি বা যে পার্ট গুলো আছে, যেমন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, আর এগুলো দিয়েই প্রশ্ন আসবে। আর এইগুলোকে আমরা আজকে খুব সুন্দরভাবে একটার পর একটা একদম ভালোভাবে পুরো ডিটেলসে আমি কিন্তু তোমাদেরকে পড়াবো, এবং পারলে প্রত্যেকে দেখো এই ক্লাসগুলো যেগুলো দিচ্ছি না, সত্যি বলছি তুমি না পেড ব্যাচও পাবে না। তুমি দেখে নাও, তুমি যারা পেড ব্যাচ পড়েছো, যদি পড়ে থাকো কখনো, তো পেড ব্যাচও আমি বলছি যে এরকম তুমি ক্লাস পাবে না। তো এত সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। আর যারা এখনো জানে না, তাদেরকে জানানোর দায়িত্ব তোমাদের। তাই বলবো যে একটুখানি শেয়ার করে দাও, হ্যাঁ? আর ভালো লাগে তো সাবস্ক্রাইব করে, এটা বলার কিছু নেই, আর আমি বলিও না ভিডিওতে। তাহলে আমরা এখন কি পড়বো? এখন আমরা পড়বো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যার মাঝে আমরা প্রথম কি পড়বো? প্রথমটাই পড়বো স্বাভাবিক সংখ্যা। আমরা কিন্তু বললাম যে এগুলোকে এবার পড়বো। এগুলো কেন পড়বো স্যার? কারণ এগুলো দিয়ে আমাদের প্রশ্ন আসে স্যার। কেমন প্রশ্ন আসে? বলবে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল কত? দেখতে পেয়েছো? বা প্রথমে 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের আসে, তাই আমরা এগুলো পড়বো। তা স্বাভাবিক সংখ্যা কোনগুলো? দেখো আমরা যে গণনযোগ্য যে সংখ্যাগুলো বা গোনার ক্ষেত্রে যেগুলো আমাদের লাগে, সেইগুলোকে আমরা বলবো যে কি স্বাভাবিক সংখ্যা। কোনো কিছু নেই, বেশি মাথায়
চাপ দিয়ে লাভ নেই। আমাদের স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 এরকম করে ডট ডট 8 9 10 ধরতে চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, মানে অসীম। এটার মানেটা হচ্ছে যে কি অসীম, এটার মানে হচ্ছে অসীম পর্যন্ত আমাদের কিন্তু চলতে থাকবে। বুঝা গেছে তো? তাহলে এগুলো হয়ে গেল আমাদের স্বাভাবিক সংখ্যা, বিশাল জটিল কোনো কিছু একদমই নেই। কিন্তু আমি যদি এখানে অনেক এরকম আছে, আচ্ছা বলো তো 100 কি স্বাভাবিক সংখ্যা? অনেকের মাথায় এটা আসতে পারে, না স্যার 100 তো আপনি এখানে লিখেননি, তাই 100 হবে না। দেখো আমি তোমাদেরকে এমন ভাবে পড়াবো না যে তোমার যে মাথায় যে প্রশ্নটা চলছে সেটা উত্তর তুমি এখানে পেয়ে যাবে। সমস্ত কিছু পাতি পাতি করে দেবো, সিরিয়াসলি বলছি, সমস্ত কিছু পাতি পাতি করে দেবো। জাস্ট ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, গোটা ইউটিউব খুঁজে নিয়ে নেবে, আমার মতন এই ক্লাস তুমি পাবে না, আমি বলে দিচ্ছি, সিরিয়াসলি বলছি, কারণ আমি দেখেছি তো ইউটিউবে, আমিও এককালীন দেখেছি ইউটিউবে ক্লাস। তো সেই ক্ষেত্রে আমি এরকম ক্লাস পাইনি, আমি দেখিনি বলেই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরছি, যাতে তোমরা যাতে এরকম না হয় যে আমি পাচ্ছি না, তোমাদের ক্ষতি হতে দেবো না। তাহলে দেখো এখানে কি 100টাও আছে? অবশ্যই আছে। এখানে তুমি যতটা ভাববে, এরকম করতে করতে তুমি যত ভাববে ততই আছে। আমি যদি বলি স্যার 100টা আছে, কিন্তু 101 আছে, আমি হ্যাঁ 101 আছে, তুমি যতটা ভাববে তার থেকে এক বেশি আছে। তাহলে এক বেশি যদি থাকে তাহলে তুমি যত ভাবে তার এক বেশি, মানে কোনো সংখ্যায় বাদ যাবে না। বোঝা গেছে তো? তাহলে আমরা কি করলাম, এইখানে দেখো 1 থেকে শুরু করে আমরা অসীম পর্যন্ত নিয়ে এলাম, 1 থেকে অসীম পর্যন্ত নিয়ে এলাম, কিন্তু আমাদের এখন একটা সংখ্যা বাদ পড়ে গেছে, কি বলো তো? 0 কে আমরা বাদ দিয়ে দিই, এবার 0 নেইনি। তো যখনই আমরা 0 নিয়ে নেব তখন সেই সংখ্যাটাকে আমরা নাম দিব অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। দেখো এখানে একটু আমি ইংলিশ টার্মগুলো বলে দিই, কারণ অনেক সময় চলে আসে ইংলিশ টার্ম করে। এটাকে বলছে যে কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, অখণ্ড সংখ্যা হচ্ছে হোল নাম্বার, হোল নাম্বার। ঠিক আছে? তো দেখো অখণ্ড সংখ্যা কাকে বলবো? এই যে আমাদের যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, জাস্ট এর সঙ্গে জিরোটাকে নিয়ে নেবো, আর কিছু না, এগুলো তো থাকবেই, এগুলো তো থাকবেই, স্বাভাবিক সংখ্যা তো থাকবেই, 4 5 নিলাম আর নিলাম না, একই ব্যাপার আছেই, তার মানে অসীম পর্যন্ত, আর এর সঙ্গে জাস্ট জিরোটাকে নিয়ে নেবো। তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত। এবার দেখো কেন আমি পড়ালাম স্যার, কেন পড়ালাম আমি এগুলো? ব্যাপারটা হচ্ছে যে কি দেখো, তোমাদের প্রশ্ন এখন যতটা দিন যাচ্ছে বেসিক কনসেপ্টের দিকে একটু জোর দেওয়া হচ্ছে, বেসিক কনসেপ্টের দিকে কিন্তু একটু জোর দেওয়া হচ্ছে, মানে বেসিক কনসেপ্ট কে কতটা জানে এই হিসেবে কিন্তু তোমাদেরকে কোশ্চেন করছে। তোমরা এতদিন পড়েছো যে হ্যাঁ 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল দিয়ে n * n + 1/2, কিন্তু এবার বলে দিল যে 10টা প্রথম অখণ্ড সংখ্যার যোগফল, তখন তুমি কি করবে? প্রথম 10টা অখণ্ড সংখ্যার যোগফল, তখন তো তুমি ভুল করে দিবে। তাহলে প্রথম অখণ্ড 10টা মানে হচ্ছে 9 পর্যন্ত দিব, 9 পর্যন্ত নিব, তাই না? শূন্য যে ছিল, মানে 9 পর্যন্ত সংখ্যা বের করলেই হয়ে গেল আমাদের n * n + 1/2 মানে 9, n মানে হচ্ছে 9। তো এগুলো আমি আরো ভালোভাবে বোঝাবো, বাট এটা বুঝে নাও যে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা যেমন এটা ছিল, যে প্রথম অখণ্ড বলে তখন আমাদের এগুলো হবে। বোঝা গেছে? চলো এইবার আমরা যেটা পড়বো 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা সংখ্যা, ইন্টিজার বা হচ্ছে যে কি আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো স্যার? দেখো আমাদের 0 থেকে 1 2 3 করে সব নিয়ে নিয়েছি, কিন্তু এইখানে দেখো আমাদের বাকি পড়ে গেছে যে কি মাইনাস গুলো। আমি কি বললাম যে কি সমস্তই তো সংখ্যা, তুমি যা ভাবছো সবই সংখ্যা, কিন্তু ওদেরকে আমি একটু আলাদা করছি, যে হ্যাঁ তুই ভাই এই জায়গাটায় থাকিস, তুই এই জায়গাটায় থাকিস, তুই এই জায়গাটা থাকিস, তোকে চিনতে ভালো হবে, তোর পরিচয়টা আমি ভালোভাবে পাবো, বাস এতটুকুই করছি। তাহলে কি বললাম যে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যে কি দেখো আমরা 0 1 2 3 4 5 6 এরকম করে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত নিয়েছি। ঠিক আছে? এগুলো হচ্ছে পজিটিভ মান, 0 তো না পজিটিভ না নেগেটিভ, 0 কিন্তু না পজিটিভ না নেগেটিভ, অনেকে এটা জানে না, নোট করে নাও। তো আমরা এখানে দেখো 1 2 3 এগুলো তো সব পজিটিভ, এগুলো তো সব প্লাস মান, কিন্তু এর সঙ্গে আমরা মাইনাস গুলো জুড়ে দিব, তাহলে পূর্ণ হয়ে যাবে। -1 -2 -3 -4 ডট 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 করে আমাদের চলে যাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি। এবার এখানে দেখো কিছু নাই, মানে এটা প্লাস ইনফিনিটি বলতে পারো, বাট কোনো অসুবিধা নেই না বললেও, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে গেল যে 0 থেকে প্লাসের দিকে যত দূর যাব আর 0 থেকে মাইনাসের দিকে যত দূর যাব সমস্ত সংখ্যাই হয়ে গেল আমাদের কি, সমস্ত সংখ্যাই হয়ে গেল আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা। দেখো এগুলো খাতাতে নোট করো, এরপর আমি কোশ্চেন নিয়ে আসবো, এরপর আমি কোশ্চেন নিয়ে এসেছি যে টাইপগুলো তোমাদের পরীক্ষায় আসে, তো ভালো করে বারবার বলছি যে নোট করে রাখো, আমি যখন প্রশ্ন করাবো না তখন দেখবি তোমাদের কিন্তু অনেকটাই ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এবার এইটাকে আমি আরেকটা ফর্মে লিখতে পারি, এটাকে আমি আরেকটা ফর্মে লিখতে পারি যে 0 +-1 +-2 +-3 ডট 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 করে প্লাস মাইনাস ইনফিনিটি। দেখো এই যে এর আগে কিছু মধ্যে প্লাস আছে বা লিখেও দিয়েছি, তো 0 দেখো আমি 0 এর আগে কিন্তু আমি প্লাস মাইনাস লিখিনি, কারণ 0টা না প্লাস না মাইনাস, ও কোনো কিছু নাই, ও হচ্ছে যে কি একদম বলতে পারো যে কি এটা একটা সাহায্যকারী সংখ্যা, ও আদার্স ওয়াইজ ওর কোনো দাম নেই। বুঝে গেছে তো? মানে ও না প্লাস না মাইনাস, ও
ওকে কারো থেকে বিয়োগ করলে বা কারোর সঙ্গে জুড়লে ওর কোনো কিছু এসে যায় না ওই ব্যক্তির। তোমাকে আমি 0 টাকা দিলাম বা 0 টাকা তোমার কাছে নিয়ে এলাম, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। ওই কারণে এটা কোনো রকম প্লাস বা মাইনাস কোনো কিছু নেই। এবার দেখো এখানে প্লাস 1 প্লাস 2 করে এগুলোকে আমরা যেহেতু প্লাস 1 আছে মাইনাস 1 আছে তাই এটাকে এইভাবে ফর্মে লিখতে পারি। বুঝা গেছে? তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের স্বাভাবিক সংখ্যা পড়ে ফেললাম, আমরা কি পড়লাম অখণ্ড সংখ্যা, আমরা কি পড়লাম আমরা পূর্ণ সংখ্যা। এবার এই পূর্ণ সংখ্যাটাকে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আদার্স যে আমাদের সংখ্যাগুলো পড়বো সেই সংখ্যাগুলোকে পড়ার জন্য আমাদের এইটা আমাদের কাজে লাগবে। আর এটা আমি মিটাবো না, এটা এরকমই থেকে যাক। এরপরে যেটা আমরা পড়বো সেটা পড়বো মূলদ সংখ্যা। আমরা কিন্তু বাস্তব সংখ্যাই পড়ছি, যা পড়ছি সব বাস্তব সংখ্যা। এবার বাস্তব সংখ্যার মধ্যে যেগুলো মানে বলতে পারো যে কি ওদেরকে আবার আলাদা আলাদা করেছি বা ওদেরকে আলাদা করে ভাগ করেছি, সেগুলোকে আবার আস্তে আস্তে করে তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে কি বললাম, এবার আমরা পড়বো মূলদ সংখ্যা, আর এটা এখানে থেকে যাক। এরপরে দেখো মূলদ সংখ্যা 5 নম্বর মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা এবং এবং আমাদের 5 নম্বর আমাদের হচ্ছে যে কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা একসঙ্গে পড়বো, একসঙ্গে পড়বো, ওই কারণে একসঙ্গে লিখে দিলাম। চলো, আর এতটুকু জায়গাতে হয়ে যাবে। দেখো আমরা মূলদ সংখ্যা এতদিন ধরে পড়ে আসছি যে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়, যে সব সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে বা বলতে পারো যে কি লব আর হর আকারে বা লব বাই হর আকারে লিখতে পারি বা ভগ্নাংশে লিখতে পারি, সেগুলোকে আমরা বলবো যে কি মূলদ সংখ্যা। চলো কিরকম, মানে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং পি আর কিউটা হবে যে কি পূর্ণ সংখ্যা, এই কারণে আমি এটা লিখেছি পূর্ণ সংখ্যা, এই কারণে এটা আমি মিটাইনি। এবং দেখো কিউ নট ইকুয়াল টু 0 হবে, কিউ নট ইকুয়াল টু, তাহলে আমরা বলে দেবো যে কি হ্যাঁ এটা একটা মূলদ সংখ্যা। আমরা কিন্তু এখন মূলদ সংখ্যা পড়ছি, আমি কিন্তু অমূলদ সংখ্যা উচ্চারণ করিনি, কিন্তু একসঙ্গেই পড়বো তাতে মাথায় ঢুকবে। এবার দেখো, এবার দেখো এই যে পি বাই কিউ লিখেছি, পি কিউটা হবে এই সংখ্যাগুলোর মধ্যেই, আর কিউটা হবে নট ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে যে 5/0, এরকম কি কখনো শুনেছো? এটা হচ্ছে আনডিফাইন্ড, এটা কিন্তু আমাদের এখনো ডিফাইন করা সম্ভব হয়নি, বা এটা বলতে পারো যে অসংজ্ঞাত, এর কোনো মান হয় না, তাই নিচে কখনো 0 হবে না। তাই তোমরা যদি কোন রকম কোনো এক্সামে ধরো x+1 বাই হচ্ছে x-1, ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে কথার কথাই এরকম টাইপের আছে, অবশ্যই অবশ্যই ওই কোশ্চেনে লেখা থাকবে যে x নট ইকুয়াল টু 1, x নট ইকুয়াল টু 1। দেখবে তোমরা মাধ্যমিক দিলেও দেখবে, আমাদের চাকরির পরীক্ষাগুলো যেগুলো মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেখানেও দেখেছো, এবং ধরো আমাদের যে চাকরির পরীক্ষাগুলো আছে সেখানেও যদি এরকম প্রশ্ন আসে অবশ্যই অবশ্যই এখানে লিখে দিতে বাধ্য যে x এর মান কখনোই 1 হতে পারে না, কারণ x এর মান যদি 1 হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আর সামথিং বাই 0 ইম্পসিবল, সামথিং বাই 0 হতেই পারে না, ইম্পসিবল, এটা হবে না। তাই এটা আমাদের কখনোই কিউটা বা নিচেরটা 0 হতে পারে না, বুঝে গেছো তো? তাই কখনো এটা 0 হতে পারে না। এবার দেখো, আর এই পি আর কিউটা হচ্ছে যে কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কেন লিখেছিলাম, কেন লিখে রেখে দিয়েছিলাম, আশা করি বুঝতে পেরেছো যে কেন আমি মিটাইনি, কারণ পূর্ণ সংখ্যা হচ্ছে যে কি এইগুলো আমাদের সব, আর এগুলোর মধ্যে যেগুলো, এবার ধরো আমি বলছি যে কি -7/2, এটা কি মূলদ সংখ্যা? তোমরা বলবে যে কি হ্যাঁ স্যার মূলদ সংখ্যা, কারণ এটা যদি আমরা পি ধরি আর এটা যদি আমরা কিউ ধরি তাহলে পি তো -7 এগুলোর মধ্যে আছে। অনেকে বলে স্যার এখানে তো -4 পর্যন্ত আছে, 7 তো নেই মাইনাস। আমি কি বলছি মাইনাস ইনফিনিটি, মানে যত তুমি মাইনাস ভাববে তার থেকেও বেশি মাইনাস, বুঝে গেছে তো? তাহলে এখানে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, হ্যাঁ মূলদ সংখ্যা। আমি যদি বলি যে কি 9/3, এটা একটা মূলদ সংখ্যা, হ্যাঁ মূলদ সংখ্যা, হয়ে গেল। এবার আমি ধরো একটা লিখছি যে 7/5, এটা কি মূলদ সংখ্যা, হ্যাঁ মূলদ সংখ্যা। এইবার আমাকে বলো যে কি, আমি লিখে দিলাম যে কি শুধুমাত্র 12, এটা কি মূলদ সংখ্যা? এইখানে অনেকে আটকে যাবে, স্যার 12 কিভাবে মূলদ সংখ্যা হতে পারে, এটা তো সম্ভব না, এটাকে তো আমি পি বাই কিউ লিখতে পারছি না, এটা তো পি বাই কিউ আকারে নাই, তাহলে এটা মূলদ সংখ্যা আমি বলবো কেন? এটাও মূলদ সংখ্যা। কিভাবে? যে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1 আছে, যে কোনো সংখ্যাকে আমি ভগ্নাংশে লিখতে পারি, যে কোনো সংখ্যাকে, কারণ ভগ্নাংশের এটা হয়ে গেল আমাদের লব বা পি বলতে পারো সমান সমান এটাই লব, আর এটা হয়ে গেল আমাদের কিউ সমান সমান হচ্ছে যে এটাকে বলছে হর। তাহলে আমরা যে কোনো সংখ্যা, আমি লিখলাম যে কি ধরো 8, এর নিচে কিছু নেই মানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, আমরা জানি তো নাকি? তো এইখানে যে কোনো সংখ্যাও হচ্ছে যে কি একটা হচ্ছে মূলদ সংখ্যা, যে কোনো সংখ্যাও কিন্তু একটা মূলদ সংখ্যা। এবার আমি বললাম যে 0, অনেকের মাথায় আসবেই না 0, আপনি তো বললেন স্যার 0 হতে পারে না, 0 তো তাহলে হবে না মূলদ সংখ্যা। আমি বলছি যে 0 মূলদ সংখ্যা, কারণ কি 0 নিচে তো 1 আছে। এবার এটা দেখো পিটা 0 আর কিউটা আমাদের 1, আমাদের বলিনি একবারে যে পি 0 হতে পারে না, অবশ্যই পি 0 হতে পারে, পি এর সঙ্গে আমার 0 কোনো সম্পর্ক নেই, আমি একবারও এখানে লিখিনি যে পি 0 হতে পারে না। আমাদের কিউ 0 হতে পারে, কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউ 0 হতে পারে না।
আদারওয়াইজ পি আমাদের জিরো হতেই পারে, এ নিয়ে আমাদের কোনো সমস্যা না। আমাদের কিরণ স্যার একবারও বলেনি। কেমন লাগছে, কেমন লাগছে বলো বলো একটু। চলো ততক্ষণ বোর্ডটা একটু মুছে দিই। এইটা আমি এবার মুছে দিচ্ছি, আশা করি তোমাদের ঢুকেছে। চলো এবার প্রত্যেকে কমেন্ট করো যে কেমন লাগছে। ততক্ষণ একটু কমেন্ট করে দাও যে হ্যাঁ স্যার ভালো লাগছে বা খারাপ লাগছে, যা একটা কিছু তো বলো একটা। দেখো আমাকে ভালোই সবসময় বলবে এটা কিন্তু আমি আমি কিন্তু ভাবি না। তুমি আমাকে ভুলটাও ধরিয়ে দাও, স্যার এই জায়গাগুলো একটু বললে ভালো হতো স্যার, এই জায়গাগুলো আরেকটু বললে ভালো হতো স্যার, বা এটা একটু করলে এটা ভালো হতো স্যার, আমাকে বলবে। বা স্যার এই জায়গাটা আপনার ভালো লাগলো না আমাকে, হ্যাঁ বলো। কারণ আমারও ভুল হতে পারে, বা আমিও সেই মানুষ, আমারও মনে হতে পারে যে আমি মিস করে ফেলেছি কিছু। তো তোমরা কমেন্ট না করলে আমি জানবো কিভাবে? আমার কোনো অসুবিধা নেই। আমাকে যতটা তুমি আমার ভুল ধরিয়ে দেবে আমি ততটা কিন্তু সামনের দিকে ভালো করতে পারবো। বুঝে গেছে তো? তো এটা কোনো রকম দ্বিধাবোধ নেই যে সবসময় ভালোই বলতে, হ্যাঁ তবে ভালো লাগলে ভালো বলতে হবে। হ্যাঁ তো চলো, তাহলে এটা হয়ে গেল আমাদের মূলদ সংখ্যা। এইবার দেখো আমি বলছি যে কি রুট আমাদের 9, এটা কি মূলদ সংখ্যা? অনেক বলে স্যার এটা রুট চলে এলো, কিভাবে হতে পারে? কারণ আমরা পি আর কিউ গুলো বলেছিলাম যে পূর্ণ সংখ্যা, কিন্তু এই রুট 9 মানে তো হচ্ছে 3। কেমন কেন স্যার? কারণ রুট 9 কে আমি লিখতে পারি 3 গুণিত 3, আর রুটের ভিতরে যখন দুটো সংখ্যা সেম সংখ্যার গুণ থাকে তখন একটা বেরিয়ে এসে, আর যে কোনো সংখ্যা মানে তো বললাম যে মূলদ সংখ্যা। তাহলে যেসব পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? বলতে পারো যে 1, 4, 9, 16, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, মানে কোন সংখ্যার বর্গ করে এসেছে, তাই দেখে বলছে পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেছে তো? যখনই পূর্ণবর্গ সংখ্যার আমরা রুট নিব তখন ওটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। মানে কেমন, ধরো না যে রুট আমি 49 নিলাম, বা আমি রুট নিলাম 36, বা রুট নিলাম আমি 100, বা আমি রুট নিলাম হচ্ছে যে কি 64, এগুলো সব মূলদ সংখ্যা। কারণ এটা মানে হচ্ছে 8, এটা মানে হচ্ছে 7, এটা মানে 6, এটা মানে 10। তাহলে এগুলো সব মূলদ সংখ্যা, সবই তো মূলদ সংখ্যা, কারণ আমরা একটা সিঙ্গেল সংখ্যা পাচ্ছি। এবার আসে কিন্তু এবার ধরো আমি বললাম যে রুট 7, রুট 17, আলাদা আলাদা, আমি রুট 8 বলে দিলাম, আমি রুট 50 বলে দিলাম, এগুলো কি মূলদ সংখ্যা? এগুলো কি মূলদ সংখ্যা? এইখানে তো আসছে খেলা। এইগুলোকে কি আমি ভেঙে একটা সিঙ্গেল সংখ্যা আনতে পারবো? কোনো মতেই আনতে পারবো না, কোনো মতেই আনতে পারবো না। আনতে পারবো কি? যখনই রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকবে না, আদার্স সংখ্যা থাকবে বা অন্য সংখ্যা থাকবে, তখন সেগুলোকে বলছে অমূলদ সংখ্যা। সেগুলোকে কি বলছে? অমূলদ সংখ্যা। আমরা কিন্তু অমূলদ সংখ্যা এবার পড়ে ফেললাম। আমাকে কে বললে রুট 16, এটা মূলদ না অমূলদ? তুই বলবে যে ফট করে মূলদ। কিন্তু তোমাকে বলে যে রুট 99, এটা কি মূলদ না অমূলদ? তুমি কি বলবে? যে এটা হচ্ছে একটা অমূলদ, এটা হচ্ছে একটা অমূলদ। কারণ কি? কারণ আমাদের কিরণ স্যার খুব ভালোভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কিরণ স্যার আছে তো সমস্ত কিছু অঙ্ক পাতি পাতি করে দেবো। কি করে দেবো? পাতি পাতি। জাস্ট তোমরা আমার পাশে থাকো আর ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, কিচ্ছু করতে হবে না, একটু কমেন্ট করে যাবে যে কেমন লাগলো। বাকি আমার দায়িত্ব তোমাদের অঙ্ক শেখানো। সিরিয়াসলি বলছি, আজ থেকে শুরু করেছে কিরণ স্যার তোমাদের সামনে। জাস্ট তুমি 3 মাস আমাকে দিয়ে দাও, বেশি না, তবে 3 মাস ওরা দেখবে কি দেখবে না সেটা তোমার পার্সোনাল চয়েস, কিন্তু তুমি আমাকে ভালোবেসে ফেলবে। তুমি আমাকে সারাটা জীবন মনে রাখবে, আমি এটা এতটুকু বলতে পারি। যে কিরণ স্যারের কাছে আমি সময় দিয়েছিলাম 3 মাস, কিছু জানতে পেরেছি, কিছু শিখতে পেরেছি, এতটুকু আমি গর্বের সহিত নিজেকে বলতে পারি। কারণ আমার কাছে পড়ে আজকে অনেক ছেলে চাকরি করছে, আর তারা আমাকে এখনো কন্ট্যাক্ট আমার সাথে করে, এবং তাদের সাথে আমার এখনো কথা হয় যে স্যার আপনার কাছে অঙ্ক, আমি মাধ্যমিক অঙ্ক শিখতে পারিনি, এত স্যারের কাছে পড়েছি, কিন্তু আপনার কাছে অঙ্ক শিখতে পেরেছি। ইভেন যারা এরকম আছো একটু কমেন্ট করে জানা যাবে যে হ্যাঁ স্যার যেটুকুটা শিখলাম আজকে ভালো শিখেছি, যেটুকুটা শিখলাম ভালো শিখেছি। চলো তাহলে আমরা কি বললাম, এবার যদি সংজ্ঞাতে যাই, তাহলে আমরা সংজ্ঞাতে এটাই লিখবো যে যেসব সংখ্যা হলে পি বাই কিউ আকারে লেখা যায়, এবং পি এবং কি পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল টু 0, যেসব সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলছে। কিন্তু যেসব সংখ্যাগুলো পি বাই কিউ আকারে লেখা যায় না, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, বুঝা গেছে তো? সংজ্ঞা আমি বলে দিলাম, রেকর্ডেড থেকেই যাচ্ছে, অসুবিধা নেই, তুমি পারলে লিখে নিতে পারবে, বাট কোনো অসুবিধা নেই, এখানে কেউ তোমাকে সংজ্ঞা ধরতে আসবে না। যদিও বাধা, তো তোমার একটা কনসেপ্ট থেকে গেল যে রুট থেকে গেল, মানে এই যে রুট 17, এটা হবে? কোনো মতেই হবে না। রুট আমি বললাম যে 19, হবে? হবে না, হবে না, হবে না। এটা কি হবে? এটা অমূলদ সংখ্যা হবে। আশা করি বুঝতে পারছো। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাতে তোমার একদম পুরোপুরি একটা ক্লিয়ার হয়ে গেল। আর যা পড়লাম এগুলো সমস্ত কিছু আমরা বাস্তব সংখ্যা পেলাম, কারণ প্রথমে বলে দিলাম যে এগুলো বাস্তব সংখ্যারই ভাগ। এইবার দেখো এখানে একটা প্রশ্ন আমাদের খুব সুন্দর আছে, যে অ্যাকচুয়ালি প্রশ্নটা আমি নিয়েও এসেছি, তো প্রশ্ন করার সময় করে দিচ্ছি, সব থেকে বেটার হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ প্রশ্নগুলো নিয়ে এসেছি স্যার এবং ভালো লাগছে। তো আমাদের যেটুকুটা কনসেপ্ট আমরা কিন্তু করে দিলাম, এবার এই কনসেপ্টে ওরা প্রশ্ন কি আসতে পারে দেখো,
কি বললাম যে এই কনসেপ্টের উপরে প্রশ্ন কি আসতে পারে, দেখো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন খুবই দিচ্ছে। আর যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে না সে পারবে না, যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে সে অনায়াসে পারবে। বোঝা গেছে তো? তো চলো এইবার আমরা কি করবো, একটা পর একটা প্রশ্নগুলোকে নিয়ে আসে এবং সেই প্রশ্নগুলোকে কিন্তু তোমাকে ভালোভাবে দেখতে হবে, প্রশ্নগুলো অ্যান্সার গুলো খুব ভালোভাবে করতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা এবার প্রশ্নগুলো করি। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, দেখো প্রশ্নগুলো যখন করবো না তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, বলছে নিচের কোন সংখ্যাটি অমূলক সংখ্যা, বলছে ইরেশনাল নাম্বার। দারুণ দারুণ একটা প্রশ্ন। দেখো আমাদের আমরা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি অপশন এ কি আছে, অপশন এ আছে √16। আচ্ছা এটা মূলদ না অমূলদ? এটা তো মূলদ, কারণ আমরা তো জানি কিরণ স্যার শিখিয়ে দিয়েছে এটা 4, আর 4 কে তো আমরা লিখতে পারি যে 4/1, মানে এটাকে পি আর কিউ আকারে আমরা লিখে নিতে পারলাম, বাস তাহলে এটা হয়ে গেল মূলদ। এটা হবে না, এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের অ্যান্সার না। এরপর আছে দেখো 3.14। এই জিনিসগুলো আমি তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দিচ্ছি এখানে, কিন্তু আমরা একটা ভগ্নাংশ চ্যাপ্টার আছে না সেখানে আমি আরো ভালো করে পড়াবো, তবু আমি একটু বলে দিচ্ছি। দেখো যখনই কোনো কিছু দশমিকে চলে আসবে, যেমন 1. এই যে এটা এলো, ঠিক আছে, এইখানে দেখো আমাদের দশমিকের পরে সংখ্যা সীমিত, মানে শেষ হয়ে গেছে। দশমিকের পরে যখনই সংখ্যা শেষ হয়ে যাবে সেটা 100% মূলদ সংখ্যা। কি বললাম, যখনই আমাদের দশমিক নিয়ে আসবো আর দশমিকের পরে আমাদের থেমে যাবে, তখন এটা হয়েছে মানে বলতে হবে যে সসীম দশমিক, এটা ভগ্নাংশ। বা আমাদের কি হয়ে যাবে যে কি দশমিকের পরে সংখ্যাগুলো সীমিত, থেমে যাবে, তখন সেটা 100%, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। কিন্তু ধরো অনেক সময় কিন্তু ধরো আমাদের 1/3, 1/3 এর মান দেখবে 0.33333333 চলতে থাকবে। তো স্যার আপনি বললেন যে যারা থেমে থাকবে এটা কি 1/3, এটা কি, এটা তো মূলদ সংখ্যা, কারণ p/q লেখা যায়। এবার আমি একটু আগে বললাম যে যারা দশমিকের পরে থেমে যাবে তারাই হচ্ছে যে মূলদ সংখ্যা, তাই তো? কিন্তু 1/3 যখন আমরা মারলাম ক্যালকুলেটরে বা আমরা হিসাব করলাম, 3 থামছে না স্যার, চলতেই আছে। তাহলে আপনি ভুল বললেন না, এখানে একটু আর একটু জানার বিষয় আছে। যখন আমাদের সীমিত হবে তখন তো আমি বললাম যে 100% হবে, কিন্তু সীমিত না হলেও অসীম হলেও মূলদ সংখ্যা হবে। কখন? যখন রিপিটেড হবে, যখন কি হবে, রিপিটেড হবে, মানে ধরো চলতেই আছে চলতে আছে। ধরো আমি কথা কথা 0.17171717, দেখো এরকম করে চলতে আছে, দেখো 17171717 করে চলতে আছে। তাহলে এটা কি হচ্ছে, সেম সংখ্যা দেখো রিপিট হচ্ছে। একটাই সংখ্যা কি রিপিট হতে হবে না? আমি এরকমও লিখতে পারি 0.1256, ফের 1256 1256 1256, দেখো রিপিট হতে আছে। দেখো এতটুকু 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 রিপিট হতে আছে, মানে পরপর আসতে আছে। তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো, যে মূলদ সংখ্যা। যদি অসীম হয় এবং রিপিটেড হয় বা রিকারিং হয় তখন আমরা তাদেরকে কি বলবো, তখন তাদেরকে মূলদ সংখ্যা বলবো। বুঝে গেছে তো? এখানে বিশাল বড় একটা কনসেপ্ট এটা, এই নিয়ে কিন্তু প্রশ্ন আসে, এই নিয়ে প্রাইমারি টেট এর আগেবার যে পরীক্ষা হয়েছিল সেখানে ভালো লেভেলের প্রশ্ন হয়েছিল, দারুণ কনসেপ্ট। পরীক্ষাটা আমিও দিয়েছিলাম, দারুণ লেগেছিল কোশ্চেনটা দেখে। তো আমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে কি বললাম, একটা হচ্ছে যদি সসীম হয়, যদি মিলে, এটা তো 100% মূলদ হবে। কিন্তু যদি অসীমও হয় এবং যদি রিপিট হয় সংখ্যাগুলো, বা যত সংখ্যা থাকবে, যত সংখ্যাগুলো বা হোক, একটা সংখ্যা হোক, যদি রিপিটেড হয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের মূলদ সংখ্যা হয়ে যাবে। কিন্তু ধরো এরকম চলে হলো 0.12305960259, ধরো এরকম করে চলতে আসে, কোন রকম রিপিটের কোনো গল্পই দেখতে পাচ্ছি না এখানে, কোন রকম রিপিটের গল্পই দেখতে পাচ্ছি না, রিপিট হওয়ার কোনো প্রশ্নই আসছে না, তখন এটা হবে অমূলদ সংখ্যা। অসীম পর্যন্ত চলতে থাকতে হবে কিন্তু বাধ্যতামূলক, থেমে গেলে কিন্তু হবে না। 100টার পরেও যদি থেমে যায় তাহলে কিন্তু এটা মূলদ সংখ্যা। যদি না থামে, চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে, তাহলে কিন্তু এটা আমাদের অমূলদ সংখ্যা হয়ে যাবে। বুঝা গেছে? তো অপশন আমাদের বি হচ্ছে, ওটাও মূলদ সংখ্যা। এবার আসে পাই। এই দেখো পাই, বা আমাদের ইংলিশে এরকম বাংলাতে পাই লিখে, যাই হোক, এই যে পাই, এই পায়ের মানটা কিন্তু আমরা 22/7 জানি, তাই তো? কিন্তু এটা 22/7 মান না, এটা 22/7 এর মান নয়। আমাদের কোশ্চেন গুলো সলভ করার সুবিধার্থে আমরা এটা 22/7 বড় বড় বৈজ্ঞানিক গণরা ধরে নিয়েছেন, কিন্তু এটার ভ্যালু এটা নয়। এটার ভ্যালু এরকম আছে 3.1432 এরকম চলতে থাকবে, কোনো রিপিট হবে না। ঠিক আছে, চলতে থাকবে, রিপিটই হবে না। আর রিপিট না হলে কি হবে, এটা একটা অমূলদ সংখ্যা। আর রিপিট না হলে অমূলদ সংখ্যা, তাই পাই হচ্ছে যে কি একটা অমূলদ সংখ্যা। আর এই কোশ্চেনের 1 নম্বর কোশ্চেনের অ্যানসারটা হবে আমাদের কত, সি অ্যানসারটা হচ্ছে সঠিক। বলো এই একটা প্রশ্ন মধ্যে কত কিছু শিখলে, আর এইগুলো তুমি পেট ব্যাচও পাবে না, এত বকবেই না তোমার সাথে, এত কথা বলবে না, এটা সি অ্যানসার হয়ে গেল, যাও।
বুঝে গেছে তো? এখানে অনেক কিছু তোমাদের কিন্তু শিখিয়ে দিয়েছি, যারা জানবে, যারা বুঝবে যে কি শিখলাম, তারাই বলবে যে হ্যাঁ কি শিখলাম স্যার। এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন, এটার অ্যান্সার কি হলো? এটার অ্যান্সার আমাদের সি হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে কি ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা এবং ক্ষুদ্রতম আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল। দেখো এবার তো তোমরা পারবে, এটাতে কোনো রকম জাদু মন্ত্র নেই। আচ্ছা, ক্ষুদ্রতম বা সব থেকে আমাদের ছোট অখণ্ড সংখ্যা কত? 0। আর আমাদের কি বলে দিয়েছে? ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত? 1। এবং এদের যোগফল, তাহলে 1 প্লাস এটা মানে হচ্ছে যে কি এটাই অ্যান্সার। অ্যান্সার এটাই, মানে কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার আমাদের বি হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের বি। খুব সুন্দর, কিন্তু না জানলেই মনে হবে যে কঠিন। খুব সুন্দর, কিন্তু না জানলেই কঠিন। চলো এবার নেক্সট প্রশ্ন দেখো, আমাদের কয়টা বলছে দেখো। 3-এর দাগে একটা প্রশ্ন দেখো, দেখো প্রশ্ন আমি তো দেখিনি, হ্যাঁ প্রশ্ন আগে দেখিনি, তার আগে প্রশ্ন দিয়ে দিয়েছে। দেখো 3 নম্বরের অ্যান্সারটা তোমরা নিজেরাই কমেন্ট করবে, আমি আর কিছু বলবো না। এই অঙ্কটার অ্যান্সার তোমরা নিজেরাই করবে, আমি আর কিছু বলছি না, কারণ আমি একটু আগে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এবার 4 নম্বর প্রশ্নটা দেখো। বলছে দুটি অমূলক সংখ্যার যোগফল সর্বদা কি হবে? দুটো যে কোনো অমূলক সংখ্যা, দুটো যে কোনো অমূলক সংখ্যা সর্বদা কি হবে? অমূলক সংখ্যা মানে ধরে নাও যে কি 17, এটা নিলাম একটা, আর একটা √5 নিলাম, এটা অমূলক। এদের যোগফলটা কি হবে? এটা অমূলকই হচ্ছে, অমূলকই হচ্ছে। কিন্তু আছে এখানে, আচ্ছা √5 আর -√5, এটাও তো একটা অমূলক সংখ্যা আলাদা, এটা একটা আলাদা অমূলক সংখ্যা, আলাদাই তো না? মাইনাস হলে ডবল ডিফারেন্স বেড়ে যায়, তাই না? কিন্তু এই একটা আলাদা সংখ্যা, এই একটা আলাদা সংখ্যা, এদের যোগফল করব, এদের যোগফল করব, এরা কি আমাদের অমূলক হচ্ছে দেখি। তাহলে এটা হলো আমাদের √5, এটা হলো -√5, এটা কেটে গেল, মানে হচ্ছে 0। আর 0 কি একটা? 0 হচ্ছে একটা মূলদ সংখ্যা। আমরা কি বলেছিলাম? 0 কে আমরা 0/1 লিখতে পারি। তাহলে 0 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এটা কত দাগের প্রশ্ন? এটা 4 দাগের প্রশ্ন। তাহলে 0টা হচ্ছে যে কি আমাদের কি একটা অমূলদ সংখ্যা, সরি মূলদ সংখ্যা, সরি 0টা হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ 0 কে আমরা 0/1 আকারে লিখতে পারি, 0/1 আকারে আমরা লিখতে পারি। তাই এটা একটা মূলদ সংখ্যা। তার মানে আমরা কি দেখতে পেলাম? দুটি অমূলদ সংখ্যার যোগফল, এটা একটা অমূলদ ছিল, এটা একটা অমূলদ ছিল, যোগ করলাম, তাহলে আমরা কি পেলাম? অমূলদ পেলাম। এবং দুটো অমূলক সংখ্যা, এটা অমূলক সংখ্যা, এটা অমূলক সংখ্যা, তাদের যোগ করে আমরা কি পেলাম? একটা মূলক সংখ্যা পেলাম। তার মানে আমরা কি পাবো? দুটো অমূলক সংখ্যার যোগফল মূলক সংখ্যা হতে পারে, অমূলক সংখ্যা হতে পারে, মূলক সংখ্যা হতে পারে, অমূলক সংখ্যা, মূলদ অথবা অমূলক সংখ্যা, মানে যেটা সি অপশন একদম ঠিক। সি অপশনটা আমাদের একদম পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। বুঝে গেছে তো? কেমন লাগছে ক্লাসটা? খালি দেখো যে কি কি প্রশ্ন আর কি কি তোমাদেরকে শেখাচ্ছি। হ্যাঁ, তোমরা যারা এই ধরনের রেল এক্সাম বা বলতে পারো যে আমাদের যে এক্সামের কথাগুলো বললাম, এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন আগামী দিনে আসছে, আমার কথা মিলিয়ে নিবে। যত দিন যাচ্ছে তত কিন্তু তোমাদের কনসেপ্টের দিকে বেশি হচ্ছে, কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। আর আগামী দিনে এই ধরনের প্রশ্ন আসবে, আমার কথা মিলিয়ে নিবে জাস্ট। দেখো পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটা, বলছে নিচের কোন বিবৃতিটি সত্য নয়, বা কোনটা ভুল, বা কোনটা মিথ্যে? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর দেয়। কি বলছে দেখো, বলছে প্রতিটি স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, কারণ স্বাভাবিক সংখ্যা আমরা 1 2 3 করে দেখেছিলাম, আবার পূর্ণ সংখ্যাও দেখো 1 2 3 মধ্যে আছে, মানে স্বাভাবিক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যাগুলো আবার স্বাভাবিক সংখ্যা না, কারণ পূর্ণ সংখ্যাতে মাইনাস আছে। বুঝে গেছে তো? তাহলে 1 নম্বর যেটা আছে ওটা সত্যই আছে, এ অপশন যেটা ওটা ঠিক। প্রতিটি পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা। হ্যাঁ, প্রতিটি পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। -2 মূলদ সংখ্যা। তুমি যাই নিবে, যতগুলো আমাদের বলতে পারো যে কি মূলদ সংখ্যা আছে আমাদের, যতগুলো আমাদের পূর্ণ সংখ্যা আছে, সেগুলো হচ্ছে যে কি এইভাবে দেখো দিতেই হবে একমাত্র ভুল। প্রতিটি বাস্তব সংখ্যা একটি মূলদ সংখ্যা না, প্রতিটি বাস্তব সংখ্যা দেখো √5, √5 হচ্ছে যে কি একটা আমাদের কি বাস্তব সংখ্যা, কিন্তু এটা মূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। বোঝা গেছে তো? একটা অমূলদ সংখ্যা, মানে আমি তোমাদেরকে এইভাবে শেখাতে চাইছিলাম, এটা হচ্ছে রিয়াল নাম্বার। ধরো আমি সেটটাকে এইভাবে করি, ধরো এটা হচ্ছে যে একটা রিয়াল নাম্বারের সেট, ঠিক আছে, রিয়াল নাম্বার। তার মধ্যে দেখো দুটো পার্ট আছে, তার মধ্যে কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে দেখি আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এটা হয়ে গেল যে কি আমাদের এই পার্টটা হয়েছে ইরেশনাল নাম্বার, আর এটা হলো আমাদের রেশনাল নাম্বার, মানে এটা হচ্ছে যে মূলদ আর এটা হচ্ছে অমূলদ, দুটো ভাগ। একদম ঠিক, ঠিক আছে। এবার ধরো এর মাঝেই ধরো কথার কথা বলছি, এতটুকু ধরো না যে এটা হচ্ছে যে কি আমাদের ন্যাচারাল নাম্বার, যেটা হচ্ছে যে কি আমাদের সরি মূলদ সংখ্যা, ঠিক আছে। এবার ধরো আমাদের এর মাঝেই ধরো, এর মাঝে আমি ধরে নিচ্ছি যে কি এটা তো পুরোটাই, এবার পুরোটার মধ্যে ধরে নাও যে কি আমাদের এর মাঝে ধরো এতটুকু, এতটুকু আমি ধরে নিলাম যে এটা 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 ধরে নিচ্ছি যে কি আমাদের ইন্টিজার্স, বা হচ্ছে যে কি আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, তো এই পূর্ণ সংখ্যার মাঝে ধরে নেওয়া যাবার এতটুকু, ধরে নিচ্ছি এতটুকু, ঠিক আছে। এতটুকু ধরে নিচ্ছি যে কি আমরা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এবার এই হোল নাম্বারের মধ্যে ধরো এতটুকু ধরে নিচ্ছি যে ন্যাচারাল নাম্বার, মানে এই কনসেপ্টটা এখানে এরকম ভাবে আমি তোমাকে আবার সাজিয়ে দিলাম।
বুঝা গেছে তো? তো যাই হোক এত কিছু ভেবে দরকার নেই, বেশি মাথায় নাহলে গুলিয়ে যাবে। বাট একটু যদি ডায়াগ্রামটা মাথায় থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এই ছিল আমাদের 5টা প্রশ্ন নিয়ে এসেছি। 5টা প্রশ্ন কিন্তু আমি তোমাদের বললাম এটা কিন্তু ডি অ্যান্সার হবে। এটা আমাদের ডি অ্যান্সার হবে। প্রতিটি বাস্তব সংখ্যা মূলক সংখ্যা নয়। আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আমাদের ক্লাস আজকের, যে ক্লাসটা কিন্তু 5টা কোশ্চেন নিয়েছিলাম। এই কোশ্চেন গুলো কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন এবং তোমাদের আগামী এক্সামের জন্য প্রশ্নগুলো এরকম আসতে পারে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে। আর পারলে একটুখানি সবার মধ্যে একটু শেয়ার করে দাও। আর এখানে রেগুলার প্রতিদিন যেটা আমি বলেছি সোম থেকে শনি ডেইলি তোমরা ক্লাস পাবে। তো আজকে ক্লাসটা প্রথম ক্লাস ছিল, কেমন লাগে একটু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।